অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আগের দিনে আমি নিরক্ষীয় জলবায়ু পর্যন্ত পড়িয়েছিলাম। আজ আমি তোমাদের পড়াবো মৌসুমী জলবায়ু। তো দেখো, আমি এখানে একটা ছবি এঁকেছি, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র, যদি এখানে আন্টার্কটিকা আর নেই, ঠিক আছে? এখানে কি আছে? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া এবং সীমান্ত। তো প্রথমে আমরা জানবো মৌসুমী জলবায়ু কাকে বলে। দেখো, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ঋতুভেদে বিপরীতমুখী বায়ু প্রবাহিত হয় এবং ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়, সেই জলবায়ু অঞ্চলকে বলা হয় মৌসুমী জলবায়ু অঞ্চল। অন্যভাবে যদি বলা যায়, মৌসুমী একটি আরবি শব্দ। কি বললাম? মৌসুমী একটি আরবি শব্দ। তো এই আরবি শব্দটা কি? মৌসিম বা মৌসম। তো মৌসিম বা মৌসম, এই আরবি শব্দ থেকে মৌসুমী এই কথাটি এসেছে। তো মৌসুম বা মৌসিম কথার অর্থ হচ্ছে ঋতু, অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে জলবায়ুর পরিবর্তন হয়, সেই জলবায়ুকেই আমরা বলি মৌসুমী জলবায়ু। এরপর আমরা জানবো এর অবস্থান। দেখো, প্রথমে আমি এখানে কি দেখেছি? অবস্থান দেখিয়েছি। তো এই অবস্থানটাকে কি অবস্থান বলা হয়? এটাকে বলা হয় মহাদেশীয় অবস্থান। তো দেখো, মহাদেশীয় অবস্থানের মধ্যে সব থেকে বেশি মৌসুমী জলবায়ুর প্রভাব দেখা যায় এশিয়া মহাদেশে। তো এশিয়া মহাদেশের দেশগুলো কি কি? প্রথমেই আসে ভারত, এখানে সব থেকে বেশি মৌসুমী বায়ুর প্রভাব দেখা যায়। শ্রীলঙ্কা, এখানে আছে বাংলাদেশ, মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, এখানে আছে দক্ষিণ পূর্ব চীন, এখানে আছে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কোথায় দেখা যায়? কুইন্সল্যান্ড প্রদেশ। এবার দিকে চলে আসে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের কোথায় দেখা যায়? মাদাগাস্কার দ্বীপে দেখা যায়, এবং এই অঞ্চলটার নাম হচ্ছে তোমার আফ্রিকার সোমালিয়া। তো এই সোমালিয়াতে কি দেখা যায়? মৌসুমী জলবায়ু দেখা যায়। তাছাড়া উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশেও মৌসুমী জলবায়ু দেখা যায়। তো এই মৌসুমী জলবায়ুটাকে প্রকৃত মৌসুমী জলবায়ু বলে না, এর নাম হচ্ছে ছদ্ম মৌসুমী বায়ু। ছদ্ম মৌসুমী জলবায়ু। এটা কোথায় দেখা যায়? মেক্সিকোর কিছু অংশে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা এবং কি গায়ানা, এই অঞ্চলে কি দেখা যায়? ছদ্ম মৌসুমী। কি বললাম? মৌসুমী জলবায়ু মহাদেশীয় অবস্থান বললাম। এরপরে আসা যাক অক্ষাংশীয় অবস্থান। অক্ষাংশীয় অবস্থান বলতে কি বোঝায়? না, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে মৌসুমী জলবায়ু দেখা যায়। দেখো, আমি এখানে আছি কি 0 ডিগ্রি, এটা হচ্ছে নিরক্ষরেখা। তো নিরক্ষরেখার এই পাশে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত। এদিকটা কি উত্তর দিক, তাহলে উত্তর। তাহলে নিরক্ষরেখার উত্তরে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত। একইভাবে নিরক্ষরেখার দক্ষিণে 5 ডিগ্রি থেকে কত না 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত। এই অক্ষাংশের মধ্যবর্তী এবং এই অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে মৌসুমী জলবায়ু দেখা যায়। এরপরে আমরা কি রাখবো? বৈশিষ্ট্য। দেখো, মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য কি কি?
মৌসুমী বায়ু জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে এর ঋতুভিত্তিক বৈশিষ্ট্য আলোচনা করতে হয়। তো মৌসুমী জলবায়ু অঞ্চলকে প্রধানত 4টি ঋতুতে ভাগ করা যায়। এক হচ্ছে শীতকাল, এক হচ্ছে প্রাক মৌসুমী গ্রীষ্মকাল, তারপরে আছে বর্ষাকাল এবং শরৎকাল। এটা বোঝানোর জন্য আমার একটা ছবির প্রয়োজন, তোমরা লক্ষ্য করো। দেখো, ভারতের আমি একটা মানচিত্র এঁকেছি। তো প্রথমে আমরা কি আলোচনা করব? শীতকাল। কি থেকে কি মাস পর্যন্ত? আমাদের বই আছে দেখবে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। এই সময়টাকে বলা হচ্ছে শীতকাল। শীতকালে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য কি না? শীতকালে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে বাতাসটা উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। সারা ভারতের উপর উত্তর পূর্ব দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আর কি বৈশিষ্ট্য না? শীতকালে মৌসুমী বায়ু আগমনের সঙ্গে সঙ্গে ভারতের কি তাপমাত্রা খুব দ্রুত কমতে থাকে। উত্তর ভারতে হিমালয় পার্বত্য অঞ্চল, এখানে কি হয় না? শীতল বায়ুর প্রভাবে প্রচন্ড তুষারপাত হয়। শীতকালীন গড় তাপমাত্রা, সারা ভারতের গড় তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কত? 25 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। শীতকালে মৌসুমী বায়ু স্থলভাগের উপর দিয়ে আসে বলে এর প্রভাবে কোনো বৃষ্টিপাত হয় না। একটা ব্যতিক্রম আছে, কোথায়? তামিলনাড়ু উপকূলে। শুধুমাত্র কি হয় না? ভারতের দক্ষিণাংশে তামিলনাড়ু উপকূলেতে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে। কোথায়? এই অংশে। কেন ঘটে? কারণ দেখো, এই অংশে স্থলভাগের উপর দিয়ে বাতাসটা প্রবাহিত হচ্ছে, তাই এই বাতাস কোনো প্রকার জলীয় বাষ্প গ্রহণ করতে পারছে না। কিন্তু যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপর দিকে আসে, তখন সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং তামিলনাড়ু উপকূলে পূর্বঘাট পর্বতে বাধা পেয়ে এবং নীলগিরি পর্বত, এখানে পূর্বঘাট পর্বত অবস্থিত, এই পূর্বঘাট পর্বতে বাধা পেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এই জন্য শীতকালে তামিলনাড়ু উপকূল বা উপকূলে আর একটা নাম আছে করমণ্ডল উপকূল। তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে থাকে। শীতকালে আর একটা বৈশিষ্ট্য আছে, তোমরা পড়েছো, পশ্চিমী ঝঞ্ঝা। তো এই পশ্চিমী ঝঞ্ঝাটা কি? শীতকালে এটাও একটা জলবায়ুগত বৈশিষ্ট্য। শীতকালে কি হয় না? ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বা পশ্চিমা বায়ু কখনো কখনো ভারতের উত্তর পূর্ব যে রাজ্য তাতে প্রবেশ করে। ভুল বললাম, উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে। এটা হচ্ছে উত্তর পশ্চিম ভারত। তো উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কি হয় না? এখানে আবহাওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায় এবং উত্তর পশ্চিম এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত হয় শীতকালে। পরবর্তীকালে এই বায়ু সমগ্র কি হয়? গাঙ্গেয় সমভূমি দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত চলে আসে। এই ঘটনাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। যেহেতু কি আসে? পশ্চিম দিক থেকে আসে উত্তর পশ্চিম ভারতে, তাইকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। কি বললাম? পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স।
এবং এই পশ্চিমী ঝঞ্ঝা আসার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা অনেকটা কমে যায়, কারণ এই বাতাসটা কি করে ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ুর আগমনকে বাধা দেয়। এই গেল শীতকালের বৈশিষ্ট্য। এরপরে কি আসবো, প্রাক মৌসুমী গ্রীষ্মকাল। সময়টা কোথায়, মার্চ থেকে মে, মার্চ এপ্রিল এবং মে, এটা হচ্ছে প্রাক মৌসুমী গ্রীষ্মকাল। তো এই সময় কি বৈশিষ্ট্য দেখা যায়, দেখো এই জায়গায় অবস্থিত কি কর্কট ক্রান্তি রেখা। তো মার্চ থেকে মে মাসে সূর্যের উত্তরায়ণ শুরু হয় এবং সূর্য কি করে কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এর জন্য এই অংশের তাপমাত্রা বা ভারতের যে তাপমাত্রা সেটা দ্রুত হারে বাড়তে থাকে। গ্রীষ্মকালে সারা ভারতের গড় তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে যে সমস্ত মালভূমি অঞ্চলগুলো আছে, যেমন মধ্য ভারতের উচ্চভূমি মালভূমি এবং পশ্চিমবঙ্গ এবং এখানে যেটা রয়েছে তোমার ঝাড়খণ্ড, বিহার, ছোটনাগপুর মালভূমি, এই অংশের তাপমাত্রা 38 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকে। আর কি হয়, বাতাস কি হয়, ভারত মহাসাগর থেকে কোন দিকে, দক্ষিণ পশ্চিম দিক থেকে বইতে শুরু করে স্থলভাগের দিকে। এছাড়া আর কি কি ঘটনা ঘটে, এই সময় উত্তর পশ্চিম ভারত, এখানে আছে থর মরুভূমি, উত্তর পশ্চিম ভারত এবং গাঙ্গেয় সমভূমির উপর, এবং অংশকে বলা হয় গাঙ্গেয় সমভূমি, যেহেতু গঙ্গা এই অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো গাঙ্গেয় সমভূমির উপর প্রচণ্ড তাপমাত্রার প্রভাবে নিম্নচাপের সৃষ্টি হয় এবং কিছু স্থানীয় বায়ু প্রবাহিত হয়। উত্তর পশ্চিম ভারত, দিল্লি এ সমস্ত অংশে এই সময় কি হয়, ধূলিঝড়ের সৃষ্টি হয়। এই ধূলিঝড়ের নাম হচ্ছে আঁধি। কি বললাম, উত্তর পশ্চিম ভারতের স্থানীয় নিম্নচাপের উপর ভিত্তি করে ধূলিঝড় প্রবাহিত হয়। এই ধূলিঝড়ের নাম হচ্ছে আঁধি। একইভাবে পশ্চিমবঙ্গ ছোটনাগপুর মালভূমির ওপর গ্রীষ্মকালেতে প্রচণ্ড উত্তাপের জন্য একটা স্থানীয় বাতাস প্রবাহিত হয়, এর নাম হচ্ছে লু। এটা কোথায় প্রবাহিত হয়, ছোটনাগপুর মালভূমি এবং এই দুটো পশ্চিম ভারতের গাঙ্গেয় সমভূমি, এটাকে কি বলা হয়, লু। এটা বিস্তৃত ধারা থাকে, কোনো কোনো ক্ষেত্রে রাজস্থান পর্যন্ত এই লু বাতাসটা প্রবাহিত হয়। এই বাতাসটা কি হয়, অত্যন্ত শুষ্ক, এতে কোনো জলীয় বাষ্প থাকে না। আমাদের পশ্চিমবঙ্গের উপর কিসের সৃষ্টি হয়, কালবৈশাখী। বিকেলের দিকে কি হয়, গ্রীষ্মকালে ঝড় বৃষ্টি, তার সঙ্গে শিলাবৃষ্টিও হয়ে থাকে। তো এই শিলাবৃষ্টি বা ঝড়টাকে বলা হয় কি, কালবৈশাখী। যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে এই ঝড়টা সৃষ্টি হয়, তাই এর নাম হচ্ছে নর্থ ওয়েস্টার। কি বললাম, যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে এই ঝড়টা সৃষ্টি হয়, তাই একে কি বলা হয়, নর্থ ওয়েস্টার। একইভাবে দক্ষিণ ভারতের উপর স্থানীয় বায়ু দেখা যায়। দক্ষিণ ভারতের উপর কি স্থানীয় বায়ু প্রবাহ দেখা যায়। এখানেও বিকালের দিকে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হয়, যার প্রভাবে কি হয়, আমের মুকুল বা বোল এইগুলো ঝরে যায়। এই স্থানীয় বায়ু প্রবাহটার নাম দেওয়া হয় দক্ষিণ ভারতে আম্রবৃষ্টি। তাহলে এগুলো কি গেল আমাদের প্রাক গ্রীষ্মকালে বা প্রাক মৌসুমী গ্রীষ্মকালের বৈশিষ্ট্য। এরপরে আসি বর্ষাকাল। এরপরে কিসে আসবো, বর্ষাকাল।
জুন থেকে সেপ্টেম্বর, জুন থেকে সেপ্টেম্বর। তো বর্ষাকালে কি হয় না উত্তর পশ্চিম ভারতের উপর এবং পাকিস্তানের পেশোয়ার এর উপর গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে কি হয় ভারত মহাসাগরের উপর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই নিম্নচাপের প্রতি আকৃষ্ট হয়। আর একটা শাখা কি হয় না ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়। তাহলে বোঝা যাচ্ছে বর্ষাকালে কি হয় দুটো শাখার সৃষ্টি হয়। একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা, এখানে অবস্থিত আরব সাগর, আর এখানে অবস্থিত বঙ্গোপসাগর। তো আরব সাগরীয় শাখা কোথায় না প্রথম পশ্চিম ঘাট পার হতে পশ্চিম ঢালে বাঁধা হয় এবং প্রচুর বৃষ্টিপাত হয় এবং পরবর্তীকালে আরো অগ্রসর হয়। একইভাবে বঙ্গোপসাগরীয় শাখা কোথায় প্রথম আঘাত পায় যে গারো, খাসি এবং জয়ন্তিয়া পাহাড়ে মেঘালয় মালভূমি। তো এখানে কি করে না প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কত প্রায় 1200 সেন্টিমিটার। জায়গাটার নাম হচ্ছে মৌসিমরাম, কোথায় চেরাপুঞ্জি। এটাই হচ্ছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চল। পরবর্তীকালে বঙ্গোপসাগরীয় শাখা কি হয় গঙ্গা নদীর অববাহিকা ধরে অগ্রসর হয় এবং আরব সাগরীয় শাখার সঙ্গে যুক্ত হয়। তাহলে কি দেখা গেল বর্ষাকালে আমাদের মৌসুমী বায়ুর কি কি বৈশিষ্ট্য দেখা যায়। এরপরে আসা যাক শরৎকাল। তো শরৎকালে কি হয় দেখো শরৎকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু দুটোই সঠিকভাবে কি সুপ্রতিষ্ঠিত হয় না। কখনো কখনো কি হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হতে শুরু করে এবং কোনো কোনো ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হতে শুরু করে। এই দুই মৌসুমী বায়ু বঙ্গোপসাগরে কি করে পরস্পরের সঙ্গে মিলিত হয় এবং নিম্নচাপের সৃষ্টি করে। এটাকে কি বলা হয় আশ্বিনের ঝড়। এর প্রভাবে কি হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় এবং শরৎকালেতে পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের অঞ্চলে ঝড় এবং বৃষ্টি হয়। তাহলে এটা আমার হয়ে গেল মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য, শীতকাল, প্রাক মৌসুমী, গ্রীষ্মকাল আর বর্ষাকাল আর শরৎকাল। নভেম্বর থেকে আমাদের হয়ে আছে নভেম্বর, এই ভুল বললাম, সেপ্টেম্বর থেকে অক্টোবর, সেপ্টেম্বর থেকে অক্টোবর। তাহলে চারটে ঋতুতে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করলাম। এরপরে আসি জীব বৈচিত্র্য। দেখো জীব বৈচিত্র্যের মধ্যে প্রথমে কি আছে স্বাভাবিক উদ্ভিদ। তো বৃষ্টিপাতের উপর নির্ভর করে এখানে তিন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। 200 সেমির বেশি বৃষ্টিপাত, 200 সেমির বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কি কি গাছ জন্মায়? প্রধানত চিরহরিৎ জাতীয় গাছ জন্মায়, যেমন মেহগিনি আছে, শিশু এবং গর্জন।
তো মৌসুমী জলবায়ু প্রভাবে যেখানে 200 সেমির বেশি বৃষ্টিপাত হয় সেখানে কি গাছ দেখা যায়? মেহগিনি, শিশু এবং গর্জন। 2 নম্বরে আছে দেখো 100 থেকে 200 সেমি। দেখো 100 থেকে 200 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে প্রধানত ক্রান্তীয় পর্ণমোচী জাতীয় উদ্ভিদের মিশ্র বনভূমি দেখা যায়। মিশ্র বনভূমি এ কারণেই বলা হয় কারণ এই জঙ্গলেতে বিভিন্ন প্রজাতির গাছ মিলেমিশে জন্মায়। কি কি থাকে? শাল, টিক, সেগুন, মহুয়া, পলাশ, জারুল। তো এই ধরনের গাছগুলো কি হয় না 100 থেকে 200 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জন্মে থাকে। 3 নম্বরে কি আছে? 50 সেমি থেকে 100 সেমি। 50 থেকে 100 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। 50 থেকে 100 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কি কি গাছ জন্মায়? বাবলা, কুসুম, পলাশ, বিভিন্ন ধরনের ক্যাকটাস, অ্যাকাসিয়া প্রভৃতি জাতীয় গাছ জন্মায়, অর্থাৎ কাঁটা এবং ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায়। তবে আরেকটা বিশেষ ধরনের উদ্ভিদ মৌসুমী জলবায়ু অঞ্চলে দেখা যায়, ওটা বৃষ্টিপাতের উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে না উপকূলের লবণাক্ত মাটির উপর ভিত্তি করে একটা বিশেষ প্রজাতির গাছ জন্মায়, যেটার নাম হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য বা ম্যানগ্রোভ উদ্ভিদ। তো এই গাছগুলো কি কি? সুন্দরী, গোড়ান, গেওয়া, হোগলা, গোলপাতা, কেওড়া ইত্যাদি। এগুলো কি কোথায় জন্মায়? নদী বদ্বীপ, যেখানে নদী সমুদ্রে মিশছে সেখানকার লবণাক্ত মাটিতে ওই ম্যানগ্রোভ জাতীয় গাছগুলো জন্মায়। বন্যপ্রাণী কি কি বন্যপ্রাণী দেখা যায়? তোমরা জানো সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, শীতল হরিণ, আর কি দেখা যায়? কুমির, ঘড়িয়াল। এছাড়া জলহস্তী, একশৃঙ্গ গন্ডার। হিমালয় পার্বত্য অঞ্চলে মৌসুমী জলবায়ুতে কি দেখা যায়? তরাই অঞ্চলে রেড পান্ডা দেখা যায়, চিতাবাঘ দেখা যায় এবং বিভিন্ন প্রজাতির পাখি, ভল্লুক মৌসুমী জলবায়ু অঞ্চলে দেখা যায়। অপরদিকে তুমি যদি যাও গুজরাটের গির অরণ্যে কি দেখতে পাবে? নীলগাই এবং বিখ্যাত কি গির অরণ্যে সিংহ। তাহলে এই সমস্ত প্রাণীগুলো মৌসুমী জলবায়ু অঞ্চলে দেখা যায়। এরপরে আসি অর্থসামাজিক পরিবেশ। অর্থসামাজিক পরিবেশ অর্থসামাজিক পরিবেশের মধ্যে প্রধান কি? কৃষিকাজ। যদি লক্ষ্য করো দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশগুলোই মৌসুমী জলবায়ুর উপর নির্ভরশীল। মৌসুমী জলবায়ুর উপর নির্ভর করে এখানে ধান এবং পাট চাষ করা হয়, এবং ধান মৌসুমী জলবায়ু অঞ্চলে যে সমস্ত অধিবাসী আছে তাদের প্রধান খাদ্য। তো মৌসুমী বায়ুর বৃষ্টিপাতের উপর নির্ভর করে সাধারণত কি হয়? এখানে ধান চাষ করা হয়ে থাকে। এছাড়া কি চাষ করা হয়? ফল, শাকসবজি ইত্যাদিও চাষ করা হয়। দার্জিলিং পার্বত্য অঞ্চলে কিসের চাষ করা হয়? চায়ের চাষ করা হয়, কমলা লেবু, আনারস এগুলো চাষ করা হয়ে থাকে। আবার দক্ষিণ ভারতে কর্ণাটকে কিসের চাষ হয়? কফি উৎপাদনের জন্য বিখ্যাত। তাছাড়া কিসের চাষ করা হয়? উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতে কেরালাতে কিসের চাষ করা হয়? রাবার, এই বাগিচা ফসলের চাষ করা হয়ে থাকে। তাহলে এ তো গেল কৃষিকাজ। তারপরে আসি খনিজ সম্পদ। খনিজ সম্পদ কি না মৌসুমী জলবায়ু অঞ্চল খনিজ সম্পদে পরিপূর্ণ। এখানকার খনিজ সম্পদগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কয়লা, আকরিক লোহা, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল। এছাড়া বক্সাইট উৎপাদনও এই জলবায়ু অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য। চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ ইত্যাদি খনিজ পদার্থগুলো মৌসুমী জলবায়ু অঞ্চলে আমরা পেয়ে থাকি। এই সমস্ত খনিজ সম্পদের উপর নির্ভর করে মৌসুমী জলবায়ু অঞ্চলে বিভিন্ন ধরনের শিল্প দেখা যায়, যেমন পাট এবং কার্পাস তুলোর উপর ভিত্তি করে এখানে পাট শিল্প এবং কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। তাছাড়া বড় বড় লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র,
চিনি শিল্পকেন্দ্র, চা শিল্পকেন্দ্র, এগুলো গুরুত্বপূর্ণ। পরে অর্থসামাজিক পরিবেশের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবহন। প্রাচীনকাল থেকেই মৌসুমী জলবায়ু অঞ্চলে নদ নদীকে কাজে লাগিয়ে নৌকার মাধ্যমে জলপথে পরিবহন প্রচলিত ছিল। কলকাতা বন্দরও ওই জলপথকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে হলদিয়া তার সহযোগী বন্দর হিসেবে জলপথের গুরুত্বকে প্রকাশ করে। এছাড়া মৌসুমী জলবায়ু অঞ্চলের বেশিরভাগ অঞ্চলই সমতল। সমতল হওয়ার জন্য এখানে সড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থা দ্রুত বিকাশ লাভ করেছে। এরপরে আসা যাক জনবসতি। পৃথিবীর অর্ধেকের থেকেও বেশি জনসংখ্যা দক্ষিণ পূর্ব এশিয়ার মৌসুমী জলবায়ু অঞ্চলে বসবাস করে। কথাটার অর্থ হচ্ছে কি না, এই অঞ্চলে লোক সংখ্যা সব থেকে বেশি। যেহেতু এখানে জলবায়ু মনোরম অর্থাৎ বৃষ্টিপাত পর্যাপ্ত হয় এবং এখানকার মৃত্তিকা উর্বর এবং সমতল ভূমি, তাই প্রাচীনকাল থেকেই মানুষ বসবাসের জন্য এই অঞ্চলকে বেছে নিয়েছে। তাই এই অঞ্চলে পৃথিবীর বড় বড় শহরগুলো অবস্থিত। ভারতের কি আছে, মুম্বাই, কলকাতা, চেন্নাই, অন্যান্য যেগুলো আছে সেগুলো হচ্ছে রেঙ্গুন, বাংলাদেশের ঢাকা, সাংহাই। তো এগুলো সব এক একটা কি গুরুত্বপূর্ণ শহর, যার জনসংখ্যা অত্যাধিক বেশি। এগুলো মৌসুমী জলবায়ুর অনুকূল পরিবেশের জন্য সম্ভব হয়েছে। মৌসুমী জলবায়ু অঞ্চলের ভবিষ্যৎ কি? মৌসুমী জলবায়ু অঞ্চলের ভবিষ্যৎ বলতে গেলে একটাই মূল সমস্যা আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে জনসংখ্যা। যদিও এখানে চাষের জমি আছে, উপযুক্ত জল আছে, মাটি উর্বর এবং প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়, তবু অত্যাধিক হারে জনসংখ্যা বৃদ্ধির জন্য এই অঞ্চলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। যেমন দারিদ্রতা, আর্থিক বেকারত্ব, বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। এখানে কৃষি জমির উপর মানুষের চাপ খুব বেশি। মানুষকে তার জীবিকা নির্বাহ করার জন্য অন্য জমিতে পরিশ্রম করতে হয়, খাটতে হয়। তো ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে এটাই আমরা আশা করি যে সুষ্ঠুভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করলে মৌসুমী জলবায়ু অঞ্চলের যে প্রাকৃতিক সম্পদ আছে সেই সম্পদকে আমরা দীর্ঘদিন ধরে সুস্থিতভাবে ব্যবহার করতে পারি। তো মৌসুমী জলবায়ু অঞ্চল তোমাদের হয়ে এতটা পর্যন্তই ছিল। আমি তোমাদেরকে সেগুলো একটু বোঝাবার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝেছ। তোমরা বাড়িতে টেক্সট বুকটা পড়বে ভালো করে, তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো নেক্সট যে ক্লাস হবে তোমাদের আমি পড়াবো ভূমধ্যসাগরীয় জলবায়ু। তো বাড়িতে তোমরা আগে থেকে একটু দেখে রাখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ এ পর্যন্তই। তোমরা সব ভালো থাকো, বাড়িতে পড়াশোনা করো।